কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলে প্রায় 7 বছর পর দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল, মুহূর্তেই ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার। যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পর দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তে বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তুর্যকে ঠিক কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহমিনা বেগমের উপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শোধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মা মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সে বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিলে, আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ। তাছাড়া তখন বিয়ে মানেনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়ে হয়নি। বিস্ময়ে তুর্যের চল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়ে হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তোমাকে বাবার যে কাজে লাগে, আমার বউকে আমার সেই কাজে লাগবে। ছেলের এমন লাগামহীন কথার দাপটে পাশেই সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুক খুক করে। ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রকচটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সেই বিয়ে করেছিলেন, কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার এই ছেলে এত বছরে বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতার উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিচ্ছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবে জানো ওর মা আর আমি সেই ছোটবেলা থেকেই খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তেই বিয়ের আসর ত্যাগ করলে, বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপরে কি নেমে আসবে। আমাদের সমাজ মোটেই ভালো নয়, তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়া মেয়েকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পৃথা ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আচরণ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে একমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়। আর ওর পরিবার চায়নি ওর উপর এই ঘটনার বিশাল আর কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটা তোর ছিল না। এমনকি তখন ও বিয়ের মানেটাও তো ততটা বুঝতে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওর এলাকা ছাড়ল। তোমার বিদেশ পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরাও অন্যত্র চলে গেল। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ও? আমাদের জন্য এলাকা ছেড়েছে নিশ্চয়ই, আমাদের বলে যাবে না কোথায় গেছে? থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, দেখো, ভুলটা যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই কোনো। তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত।
এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনেই এই বিয়েটা দুই পরিবারই ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোইনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল তুর্যের। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটপটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দেবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগেই ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিট পিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় বেজে বিরক্ত হলো তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথায় উত্তর দিলে না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তি ভরা ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের থেকে চোখ ঘোরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এবং ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি কখনো। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউ খুঁজে বের কর। আরুষ মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা, পৃথা ইসলাম। আর তার? থামলো তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। আদর্শের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাফেল চৌধুরী। তুর্য ভ্রু কুচকানো, বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজে চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা অনিক চৌধুরীর দিকে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘোরালো সে। চাচিয়ার ঘরের ভাই বোনদের উপর দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। দাঁতে দাঁত চাপলো তুর্য, কটমট করে বলল, এই এটা এটা আমার পরিবার? মোটেও না। এরা আগে একটা বিশ্বাসঘাতকের গোটাউন, ঘসিটি বেগমের বিশেষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে, রাজাকের বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নেব, বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য, আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের কর আরুষ, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলে ধুপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ বেচারা পড়লো মহা বিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায় কি? কি এক যন্ত্রণা! তুর্য ধুপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধে শরীর জ্বলছে ভীষণ, সাথে অন্তরও পুড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নেবে এবার, কিন্তু না, সেই বউটা তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোট্ট খাট্ট একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। গোলাপি রঙের ছোট্ট খাট্ট একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বইয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা একদম পছন্দ নয় তুর্যের, দেখলেই কেমন গা গোলায়। অথচ নিজের শক্ত পক্ত পুরুষের এই গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সেই এই রঙের একটি লাগেজ বাছাই করে এনেছে। ছোটবেলা থেকেই নিজের ব্যক্তিত্ব বোধে বরাবরই নারী সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যের। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল, মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে? দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল, গোলাপি। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথাও চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা।
ব্যাস কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরো মেয়েলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের, খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটা তো হয়তো এত বছরের জমে অনেক অভিযোগের ঝুড়ি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আধুরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নেবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউ নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়লো বইয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজে হাত বোলাতে বোলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে, তখন তুর্যের বয়স মাত্র 20 বছর। সদ্য তরতাজা এক যুবক সে, শরীরের টকবকে রক্তের দাপট। কেবল অনার্সের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের উন্নতি হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে, ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল। তেমনই একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মোফাজ্জলের চৌধুরীর কল করে বাড়িতে আসার তাগিদা দিল। প্রথমে শোভা ছেড়ে তুর্য বাড়িতে আসার রাজি না হলেও বাবার জোড়াজড়িতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে, বাড়ির কাছাকাছি হয় মেয়েটা প্রায় থাকতো এ বাড়িতে। ছোটখাটো চঞ্চল দেহে এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়, তবে কখনো এতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতে বাবা মাকে চিৎকার করে সে বলেছিল,